দেখো আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সিলেবাস কি আছে। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে তুমি অ্যাডমিশন নিয়েছো ইংলিশ অনার্স নিয়ে, তো তোমার ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমাকে কোন কোন টেক্সট পড়তে হবে বা তোমার এন্টায়ার সিলেবাস কি আছে ইংলিশ অনার্সের ক্ষেত্রে। দেখো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে যেটা দেয়া আছে এখানে টোটাল অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, এখানে টোটাল সাবজেক্ট দেয়া আছে 55। ক্লিয়ার? এরপরে তোমাকে দেখতে হবে যে যেহেতু তুমি ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো তাহলে তোমাকে দেখতে হবে যে ইংলিশ অনার্সের সিলেবাসটা কি আছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইংলিশ অনার্সের ক্ষেত্রে কত নম্বরে আছে ইংলিশ অনার্স আছে সিরিয়াল নাম্বার 13। বেশ, এরপরে দেখা যাক যে আমাদের ইংলিশ অনার্সের সিলেবাস কি আছে। চলো দেখো এখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, জানো যে বর্তমান টাইমে যে সিস্টেম সেটা সিবিসিএস সিস্টেম। ক্লিয়ার হলো কিনা? অর্থাৎ তোমাকে সিবিএসইএস সিস্টেমে পড়াশোনা করতে হবে। এখন সিবিসিএস সিস্টেমে কতগুলো পেপার আছে, কি কি পেপার আছে বা তাদের নামগুলো কি কি প্রথমে দেখে নেওয়া যায়। দেখো প্রথমেই আছে কোর কোর্স, যেটা সাধারণত সিসি নামে পরিচিত। এখানে কতগুলো কোর কোর্স তোমাকে পড়তে হবে? 14টা কোর কোর্স, দ্যাট মিন্স 14টা সিসি কোর্স তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? এরপরে নাম্বার 2 যেটা আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, দ্যাট মিন্স যেটাকে বলা হয়ে থাকে ডিসিপ্লিন ওরিয়েন্টেড কোর্স। সেখানে কটা আছে? 4টে কোর্স আছে। এরপরে কি আছে? এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এবং ফাইনালি যেটা আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। ক্লিয়ার? তাহলে এতগুলো কোর্স তোমাকে পড়তে হবে। তার ভেতরে দেখা যাবে যে সিসি কোর্সের ক্ষেত্রে আছে 14টা, ডিসিপ্লিন কোর্সের ক্ষেত্রে আছে 4টা, এবিলিটি কোর্সের ক্ষেত্রে আছে 2টো, এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে আছে 2টো। ক্লিয়ার হলো কিনা? তাহলে টোটাল দেখা যাবে তোমাকে 22টা কোর্স পড়তে হবে। ক্লিয়ার? এরপরে চলে এসো মেন কোর্স। এখানে পরিষ্কার বলে দিয়ে আছে, দেখো তুমি পারলে একবার এই যে সিলেবাসটা আছে এটা পুরোপুরি ইউনিভার্সিটি সাইট থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, এবং বলা যেতে পারে তোমার ক্লাস শুরু হওয়ার আগে বা তুমি পড়াশোনা স্টার্ট করার আগে তোমাকে দেখতে হবে যে তোমার যে এন্টায়ার সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একদম খুঁটিয়ে তোমাকে জেনে নিতে হবে। তুমি যদি সিলেবাসটাকে পুরোপুরি ভাবে রপ্ত করতে পারো তাহলে তোমার এই ইংলিশ অনার্সের ক্ষেত্রে যে ভয়ভীতি কাজ করে থাকে সেটা তোমার অনেকটাই কেটে যাবে। তাহলে এখানে দেখো যে আমাদের যে 14টা সিসি পেপার আছে, দ্যাট মিন্স কোর কোর্স যে 14টা আছে, তো সেখানে কোন কোর্সে বা কোন পেপারে কি সম্পর্কে আলোচনা করা আছে বা কি সম্পর্কে বলা আছে। যেমন যদি ধরে নেওয়া হয় সিসি 1, তাহলে সিসি 1 এ কি আছে? সিসি 1 এ হিস্ট্রি অফ লিটারেচার এন্ড ফিলোলজি, সিসি 2 ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, সিসি 3 ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, সিসি 4 ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা। এরকম করে দেখো প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কোন কোর্সে কি টপিক নিয়ে ডিসকাস করা আছে এবং কোন লিটারেচারের উপরে ডিসকাস করা আছে সেটা পরিষ্কার এখানে বলে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে প্রথমেই সাজেস্ট করব যে প্রথমত সিলেবাসটাকে তুমি একবারে নিখুঁত ভাবে পড়ে ফেলো এবং খুব মাইনিউটলি ভাবে জেনে ফেলো যে তোমার কোন সাবজেক্টে কোন লিটারেচার আছে। ক্লিয়ার? এখানে একটা কথা বলে রাখি, তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। কেন কি তোমাদের ক্লাস নেক্সট আগস্ট থেকে শুরু হতে চলেছে, বুঝতে পারলে কিনা? এবং সেখানে তোমাদের সপ্তাহে 2 দিন গাইডেন্স দেওয়া হবে এবং যে ফিস রাখা হয়েছে খুব মিনিমাম। এরপরে দেখো ডিএসই পেপার, দ্যাট মিন্স এখানে ডিএসই পেপার নির্বাচন করার ক্ষেত্রে তোমাকে একটু ভাবতে হবে। এখানে ডিএসই পেপার কটা আছে? দ্যাট মিন্স ডিসিপ্লিন কোর্স যেটা বলা হয়ে থাকে বা ডিসিপ্লিন পেপার যেটাকে বলা হয়ে থাকে, সেখানে টোটাল 8টা পেপার আছে। 8টা পেপার দেখো A1 A2 A3 এন্ড A4, এটা একটা পোরশন, B1 B2 B3 এন্ড B4 এটা একটা পোরশন। তাহলে প্রথমে তোমাকে ডিএসই যেখানে 4টে পেপার আছে, দ্যাট মিন্স A1 A2 A3 এন্ড A4, এখান থেকে তোমাকে দুটো সিলেক্ট করতে হবে। দেখো এখানে ব্র্যাকেটে দেয়াই আছে এনি টু ফ্রম ডিএসইএ, দ্যাট মিন্স ডিএসই এই যে A1 A2 A3 আছে এখান থেকে তোমাকে দুটো কোর্স সিলেক্ট করতে হবে, এবং ফাইনালি তোমার যেটা আছে ডিএসই সেখান থেকে তোমাকে দুটো সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স দেখো এখানে বলা আছে এনি টু ফ্রম ডিএসই বি। ক্লিয়ার হলো কিনা? তাহলে এখানে তুমি যখন সিলেক্ট করবে সাবজেক্ট তখন একটু ভালোভাবে দেখে নেবে যে তোমার কোন সাবজেক্ট নিলে তোমার সুবিধা হবে। ক্লিয়ার হলো কিনা? এরপরে চলে এসো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। দেখো এখানে আছে কমিউনিকেটিভ ইংলিশ অর এমআইএল যেটাকে বলা হয় থাকে সংক্ষেপে, এবং আরেকটা যেটা আছে এগুলোকে কম্পালসরি পেপার বলা হয় থাকে এনভায়রনমেন্ট স্টাডি। ক্লিয়ার হলো কিনা? এরপরে দেখো এসইসি, দ্যাট মিন্স যেটাকে বলা হয় থাকে স্কিল এনহ্যান্সমেন্ট। এই স্কিল এনহ্যান্সমেন্ট যে কোর্সটা আছে এটা একটু টিপিক্যাল টাইপের, এটা ক্রিটিক্যাল টাইপেরও বলতে পারো। কেন কি এই কোর্সগুলোর ক্ষেত্রে তোমাকে রীতিমতো প্রথম থেকে একটা প্র্যাকটিসের প্রয়োজন হয়। এখানে মুখস্থ করার সেরকম কিছু নেই, তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত স্ট্রং হবে এই পেপারগুলোর ক্ষেত্রে। ক্লিয়ার? ঠিক এখানেও একই রকম এসিসি এই স্কিল এনহ্যান্সমেন্ট যে পেপার আছে, অর্থাৎ এখানেও দুটো করে মোট টোটাল 4টে পেপার আছে, অর্থাৎ এসইসি A1 এন্ড A2 এখান থেকে তোমাকে একটা সিলেক্ট করতে হবে, এবং এসইসি B1 এন্ড B2 এখান থেকে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার হলো কিনা? তাহলে আই থিংক এই পর্যন্ত তুমি টোটাল বুঝতে পারলে যে তোমার কতগুলো পেপার আছে এবং কোন কোন পেপারে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? এরপরে চলো একটু ডিটেলসে দেখা যায়। দেখো কোর্স ডিটেলস। ক্লিয়ার? এখানে দেখে নাও যে তোমার নাম্বার কিভাবে ডিভিশন করা আছে। ক্লিয়ার? এন্ড সেমিস্টার 65 না মার্কস, টিউটোরিয়ালের ক্ষেত্রে 15, ইন্টারনালের ক্ষেত্রে 10 এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 10। সুতরাং কলেজে তোমাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং
এটা হয়তো 75% বা 80% যে কলেজের যেমন নিয়ম আছে তোমাকে কিন্তু অ্যাটেন্ডেন্স রাখতে হবে মাস্ট, না হলে কিন্তু এই 10 নাম্বার তোমার হাতছাড়া হয়ে যাবে। ক্লিয়ার হলো কিনা? এরপরে দেখো সিসি 1, তাহলে সেমিস্টার 1 এ তোমাকে কটা পেপার পড়তে হবে? সেমিস্টার 1 এ টোটাল তোমাকে অনার্স এর ক্ষেত্রে দুটো পেপার পড়তে হবে। একবার দেখে নাও সেমিস্টার 1, বুঝতে পারলে কিনা? সেমিস্টার 1 এখানে আছে সিসি 1 এন্ড ফাইনালি তুমি চলে এসো সেমিস্টার 1 সিসি 2, অর্থাৎ এখানে তোমাকে দুটো পেপার পড়তে হবে। ক্লিয়ার? এরপরে দেখো সেমিস্টার 1 এ তোমাকে কি পড়তে হবে? সেমিস্টার 1 যেখানে আছে সিসি 1, দ্যাট মিন্স কোর কোর্স 1 যে পেপারটা আছে সেখানে কি আছে? সেখানে গ্রুপ এ এন্ড গ্রুপ বি, অর্থাৎ এই যে দুটো গ্রুপ আছে গ্রুপ এ এন্ড গ্রুপ বি। তাহলে গ্রুপ এ থেকে আবার কটা সেকশন আছে? গ্রুপ এ এর দেখো আবার দুটো সেকশন আছে, সেকশন 1 এন্ড সেকশন 2। ক্লিয়ার হলো কিনা? সেকশন 1 এ কি আছে? সেকশন 1 এ বলা যেতে পারে পুরোপুরি ভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে এন্ড সেকশন 2 তেও পুরোপুরি ভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কে পড়তে বলা হয়েছে। এখানে দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেকশন 2 তে এটা সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে মডার্ন লিটারেচারের উপরে। বুঝা গেল কিনা? দেখো এখানে তোমাকে মডার্ন নোভেল পড়তে হবে, মডার্ন পোয়েট্রি পড়তে হবে এন্ড মডার্ন ড্রামা পড়তে হবে। মডার্ন নোভেল কার কার পড়তে হবে? এখানে জোসেফ কনরাড আছেন, ভার্জিনিয়া উলফ আছেন এন্ড জেমস জয়েস আছেন। মডার্ন পোয়েট্রির ক্ষেত্রে কারা কারা আছেন? জি.এস. এলিয়ট আছেন, ডব্লিউ.বি. ইয়েটস আছেন, ডায়ালেন থমাস আছেন। মডার্ন ড্রামার ক্ষেত্রে কারা কারা আছেন? স্যামুয়েল ব্যাকেট আছেন, হ্যারল্ড প্রিন্টার আছেন এন্ড জন অসবর্ন আছেন। ক্লিয়ার হলো কিনা? তাহলে এটা তোমার গেল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সো কল্ড ব্রিটিশ লিটারেচার। বোঝা গেল কিনা? তাহলে এখানে দেখো বলা যেতে পারে একবারে ওল্ড ইংলিশ থেকে মডার্ন ইংলিশ পর্যন্ত, দ্যাট মিন্স ওল্ড ইংলিশ লিটারেচার থেকে একবারে মডার্ন ইংলিশ লিটারেচার পর্যন্ত পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাকে কভার করতে হবে। এক্ষেত্রে তোমাকে আমি একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে সবথেকে স্ট্যান্ডার্ড বই এবং বলা যেতে পারে সবাইকার কাছে গ্রহণযোগ্য বই, এডওয়ার্ড অ্যালভার। ক্লিয়ার হলো? চলো নেক্সট। এরপরে দেখা যাক গ্রুপ বি তে কি আছে। দেখো এখানে গ্রুপ বি তে আছে ফিলোলজি, দ্যাট মিন্স এটা বলা যেতে পারে যে একটা ল্যাঙ্গুয়েজ পোরশন। ক্লিয়ার? এখানে আবার দুটো সেকশন আছে, সেকশন 1 এন্ড সেকশন 2। এখানে সেকশন 1 থেকে তোমাকে কি পড়তে হবে? ল্যাটিন ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, আমেরিকানিজম। ক্লিয়ার? এই ইনফ্লুয়েন্স গুলো কি? দেখো ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো একদিনে গড়ে যায়নি। ক্লিয়ার? আমাদের যেমন বাংলা ভাষা কি হয়েছে, কোনো না কোনো ভাষার অপভ্রংশ থেকে এসেছে, এখানেও ইংলিশ ভাষাটা ঠিক সেইভাবেই ফরমেশন হয়েছে। ক্লিয়ার? তাহলে ইংলিশের উপরে সব থেকে প্রভাব কাদের আছে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? আবার বলছি, তোমার যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। কেন কি তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং খুব মিনিমাম ফিস নেওয়া হয়ে থাকে বা ধার্য করা হয়েছে, এবং এখানে তুমি ওভারঅল একটা গাইডেন্স পাবে। প্রথমত প্রত্যেকটা টেক্সটকে ডিটেইলস লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানো হয়ে থাকে। ক্লিয়ার হলো কিনা? তোমার যদি মনে হয় যে কিরকম ক্লাস হয়ে থাকে তাহলে এটা দেখার জন্য আমার এই চ্যানেলে তোমারই সিলেবাসে প্রেসক্রাইবড করা বিভিন্ন টেক্সটের ভিডিও আপলোড করা আছে, তুমি অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। ক্লিয়ার হলো? এরপরে দেখো সেকশন 2 তে কি আছে। সেকশন 2 তে এখানে আছে যেটা কনসোনেন্ট শিফট এন্ড ওয়ার্ড ফরমেশন প্রসেস। এর মধ্যে কি আছে? এর মধ্যে শর্টেনিং আছে, ব্যাক ফরমেশন আছে, ডেরিভেশনস আছে। ক্লিয়ার? শর্ট নোটস আছে, শর্ট নোটস এর মধ্যে কি কি আছে এগুলো একটু দেখে নিতে হবে। ক্লিয়ার? এগুলোকে বলা যেতে পারে যে মোটামুটি ভাবে 5 নাম্বারের আছে, 2 নাম্বারের আছে, 1 নাম্বারের আছে শর্ট কোশ্চেন। ক্লিয়ার হলো কিনা? তাহলে ফিলোলজি থেকে নাম্বার ক্যারি করাটা খুব সহজ যদি তুমি একটু পড়ে ফেলো। কেন কি? এখানে পুরোটাই মুখস্থ করতে হয়। বোঝা গেল কিনা? এখানে কোন রকম ভাবে তুমি যদি ভাবো আমি বানিয়ে লিখে দেবো, এটা কখনোই সম্ভব নয়, তোমাকে এটা মুখস্থ করতে হবে। ক্লিয়ার হলো কিনা? তো এখানে স্কোর করাটা যথেষ্ট সহজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের থেকে। বুঝা গেল? তাহলে সিসি 1 সম্পর্কে আই থিঙ্ক তোমার কোনো সমস্যা নেই। এরপরে চলে এসো সেমিস্টার 1 এরই সিসি 2, যেটা আরেকটা পেপার তোমাকে পড়তে হবে। সেখানে কি আছে? সেখানে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার আছে। এই যে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, দেখো এখানে আবার কি আছে? এখানে 3টে পার্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি এন্ড গ্রুপ সি। গ্রুপ এ তে কি আছে? সোশ্যাল এন্ড ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিন্স ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ না? ইউরোপিয়ান লিটারেচার সম্পর্কে বলা আছে, তার লিটারেচারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা আছে। গ্রুপ বি তে তোমার কি পড়তে হবে? গ্রুপ বি তে তোমাকে পড়তে হবে হোমার এন্ড সোফোক্লিস। ক্লিয়ার? হোমারের কি পড়তে হবে? হোমারের ইলিয়াড পড়তে হবে, বুক 1 এন্ড বুক 2, এন্ড সোফোক্লিসের কি পড়তে হবে? অডিপাস দ্য কিং। ক্লিয়ার? এরপর গ্রুপ সি তে কি পড়তে হবে? গ্রুপ সি তে তোমাকে অভিড পড়তে হবে, প্লুটাস পড়তে হবে এন্ড হোরাস পড়তে হবে। হোরাসের কি পড়তে হবে? স্যাটায়ার পড়তে হবে। প্লুটাসের কি পড়তে হবে? পট অফ গোল্ড এন্ড অভিডের পড়তে হবে মেটামরফোসিস, দ্যাট মিন্স ব্যাকাস, বুক 3। ক্লিয়ার হলো কিনা? অর্থাৎ মেটামরফোসিসের বুক 3 এর ব্যাকাস তোমাকে এই পোরশনটা তোমাকে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে দেখো তোমাদের যে সিলেবাস আছে, তুমি যদি ঠিক ভাবে সিস্টেমেটিক্যালি পড়াশোনা করে যাও, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করে যাও, তাহলে দেখা যাবে এই সিলেবাসটা কমপ্লিট করতে তোমার ম্যাক্সিমাম টাইম লাগতে পারে 3 মাস। তার বেশি টাইম কোনো মতেই লাগা সম্ভব নয়। ক্লিয়ার হলো কিনা? যেহেতু তুমি ইংলিশ অনার্সে অ্যাডমিশন নিয়েছো, তাহলে আমি তোমার কাছে এটা আশা করবো যে বছরের প্রথম দিন থেকে তুমি খুব টেকনিক্যালি ভাবে এবং মাইনিউটলি ভাবে খুব সুন্দরভাবে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে। ক্লিয়ার? এবং পরীক্ষার সময় একটা বেটার স্কোর করবে। বোঝা গেল কিনা? এরপর তোমার যদি প্রত্যেকটা টেক্সটকে মাইনিউটলি ভাবে খুঁটিয়ে পড়তে হয় বা জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমাকে ঠিক সেরকম গাইডেন্স নিতে হবে যেখানে তোমাকে প্রত্যেকটা টেক্সটকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবেন, ইভেন বেঙ্গলিতে। বোঝা গেল কিনা? কেন কি? দেখো প্রথমত টেক্সটকে তোমাকে জানতে হবে যে টেক্সটের মধ্যে কি আছে। ইংলিশ পরবর্তীকালে জানবে, তুমি ইংলিশটাকে
ইংরেজিটাকে সাইডে রাখো। এমনটা নয় যে তুমি ইংলিশ অনার্স নিয়েছো মানেই তোমাকে ইংলিশে কবিতা লিখতে হবে, ইংলিশে ড্রামা লিখতে হবে, নট এট অল। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে জানতে হবে যে তুমি যে টেক্সটটা পড়ছো, তুমি যে সাবজেক্টটা পড়ছো, সেটা কি সম্পর্কে লেখা হয়েছে। যে টেক্সটটা পড়ছো সেখানে অথর, ড্রামাটিস্ট, পোয়েট ওনারা কি বলতে চাইছেন, তাদের ফিলোসফি অফ থট কি, ক্লিয়ার হলো কিনা? তো যখন তুমি তাদের থট বুঝতে পারবে, যখন তুমি কোনো টেক্সটের থিম বুঝতে পারবে, যখন তাকে তুমি ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারবে, দেন তুমি ইংলিশে সেটাকে ট্রান্সলেট করে লিখে দাও। ক্লিয়ার? এক্ষেত্রে হাতি ঘোড়ার কোনো ব্যাপার নেই, জাস্ট একটু পারসিভারেন্সের প্রয়োজন হয় এবং প্র্যাকটিসের প্রয়োজন হয়। সুতরাং তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে ইংলিশ লেখা, প্রত্যেকটা টেক্সটকে খুঁটিয়ে নিখুঁত ভাবে পড়তে হবে, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। এমন কোনো ওয়ার্ড থাকা চলবে না, এমন কোনো লাইন থাকা চলবে না, এমন কোনো পোর্শন থাকা চলবে না যেখান থেকে বা যেখানকার কোনো কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার নেই। সুতরাং আবার বলছি যে তোমার যদি নিখুঁত ভাবে পড়াশোনা করতে হয় এবং প্রত্যেকটা টেক্সটকে নিখুঁত ভাবে বুঝতে হয়, তাহলে আগস্ট থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তুমি সেখানে ইমিডিয়েট জয়েন করতে পারো। এবং যদি তুমি জয়েন করতে চাও, তোমাকে করতেই হবে এমনটা না, যদি তুমি জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। যে ফিস ধার্য করা আছে বিরাট কিছু ফিস নয়, অ্যাফোর্ডেবল ফিস। আই থিঙ্ক তোমাকে আমি যেটা বলতে চাইছি তুমি আমার পয়েন্ট অবশ্যই বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ।